আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমরা ইংলিশের এমন একটা টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটা প্রাইমারি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, এমনকি চাকরি প্রত্যাশী যে শিক্ষার্থীবৃন্দ আছেন তাদেরকেও খুবই কাজে লাগে এটা। তো সেই বহুল আলোচিত টপিকটা হচ্ছে সেন্টেন্স। আসলে সেন্টেন্স ছাড়া ইংলিশের কোনো কিছু কল্পনা করা সম্ভব নয়। প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে আমাদের সেন্টেন্স লাগে। তো এই সেন্টেন্সের দুর্বলতা যদি আমরা কাটাতে না পারি তাহলে আমাদের ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কোনোটাই সাফল্য আসবে না। তো আজকে আমরা একেবারে জিরো থেকে শুরু করে প্রাইমারি লেভেলের ইংরেজি গ্রামার থেকে শুরু করে হায়ার লেভেলে আমরা ধাপে ধাপে যাব। তো প্রথমে আমরা আজকে দেখি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, কোন সেন্টেন্স কত প্রকার এবং কোন সেন্টেন্স কেমন ভাবে হয়। তো বেশি কথা না বলে আমরা আলোচনায় শুরু করি। দেখা যাক, প্রথমে দেখা যাচ্ছে সেন্টেন্স। তো সেন্টেন্স বলতে কি? সেন্টেন্স বলতে আমরা বুঝি বাক্য। সেন্টেন্স মানে বাক্য। এখন কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে বক্তার, মনে রাখতে হবে বক্তার মানে যে কথা বলবে, এই যে আমি কথা বলছি, তো আমার এই কথাটা একটা যখন বাক্য হচ্ছে, যে আমি পড়াচ্ছি, তাহলে আমি পড়াচ্ছি এটা একটা বাক্য। এখন কথাটা বলছে কে? আমি বলছি, তাহলে আমি এখানে বক্তা। তো বক্তার মনের ভাব প্রকাশ করে। এখানে তোমরা সম্পূর্ণরূপেও দিতে পারো যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। ঠিক আছে, তাহলে কি আসলে সংজ্ঞা? কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। আচ্ছা, এখন আমরা একটা সেন্টেন্স দেখি। হি ইজ এ স্টুডেন্ট। এটা বাংলা করলে আমরা কি পাই? সে একজন ছাত্র বা সে একজন ছাত্র। তাহলে এই যে একটা সেন্টেন্স, এখন সেন্টেন্স প্রধানত কত প্রকার? সেন্টেন্স প্রধানত 5 প্রকার। 5 প্রকার সেন্টেন্সের ভিতরে আমরা দেখি আমাদের যে এসএসসি লেভেলের চেঞ্জিং সেন্টেন্স আছে, এইচএসসি লেভেলের সেন্টেন্স চেঞ্জিং আছে। আবার অর্থগত দিক থেকে এইচএসসি লেভেলে আমরা দেখতে পাই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটাও কিন্তু সেন্টেন্সেরই অন্তর্গত। এটা প্রধানত, আর এটা অর্থগত। অর্থগত দিক থেকে দেখলে কিন্তু সেন্টেন্স আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যাই হোক, ওই টপিকটা আমরা পরবর্তী ক্লাস আরো পাবো। আজকে আমরা যেহেতু বেসিক লেভেল নিয়ে আলোচনা করছি, শুধু বেসিক লেভেলের গ্রামারটা আমরা আজকে দেখবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। এখানে কেউ বিবৃতি বলে, কেউ বর্ণনামূলক বলে, বোথ আর কারেক্ট। সেকেন্ড, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলতে এখানে প্রশ্নবোধক বাক্য বোঝায়। কোন বক্তা যখন কারো কাছে প্রশ্ন করবে, কোন বক্তা যখন কারো কাছে প্রশ্ন করবে তখন সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তৃতীয়ত, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? যেটা আদেশ করা, উপদেশ করা, নিষেধ করা, এক কথায় অনুজ্ঞাসূচক বাক্য। ঠিক আছে, অনুজ্ঞাসূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স 4 নাম্বার। অপটেটিভ সেন্টেন্সে বলা হয়েছে প্রার্থনা সূচক বাক্য। 5 নাম্বার, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য, যেটা দ্বারা বিস্ময় প্রকাশ করা হবে, সেই বিস্ময় সূচক বাক্যটাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আশা করি তোমাদের সেন্টেন্স কত প্রকার এটা নিয়ে ধোঁয়াশা কেটে যাওয়ার কথা। আর আজকের ক্লাসটা করলে আশা করা যায় তোমাদের মনের ভিতর যে ভীতি আছে ইংরেজি, অনেকেই ইংরেজিতে কিছুই মোটামুটি গ্রামার জানলেও কোনো প্রয়োগ করতে পারে না। তো প্রয়োগ করতে না পারার জন্য আমাদের ধারাবাহিকভাবে কিছু ক্লাস আমরা নেওয়া হবে। সেখানে দেখব সেন্টেন্স থেকে শুরু করে পার্টস অফ স্পিচ, টেন্স, সকলগুলোই আমরা ধারাবাহিকভাবে শিখবো। তার আগে আমাদের সেন্টেন্স সম্পর্কে যদি পূর্ণাঙ্গ ধারণা না থাকে আমরা পার্টস অফ স্পিচ, টেন্স প্রত্যেকটাই যে ধরা খাবো। তাই জন্য আমরা আগে একদম বেসিক থেকে শুরু করলাম। তো এখন আমরা 5 প্রকার সেন্টেন্স যখন পেয়ে গেছি, 5 প্রকারের তো আলোচনা করতে হবে যে 5 প্রকার সেন্টেন্স আবার কি কি। এখন আমাদের এইচএসসি পরীক্ষায় আমরা দেখি একটা প্রশ্ন আসে, চেঞ্জিং সেন্টেন্সে লেখা থাকে নেগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ। আসলে এগুলো কি জিনিস? এগুলো তো পরিবর্তন করতে হবে। পরিবর্তন কিভাবে করবা? তোমরা যদি কোনো কিছু না জানো, সেন্টেন্সের গঠন না জানো, সেন্টেন্স কিভাবে পরিবর্তন হয় না জানো, কোনটা কোন সেন্টেন্স সেটাই যদি না জানো, তাহলে তো পরিবর্তন করতে পারবে না। তাহলে আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদটা দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদে আগে আমরা জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। বলছে যে সেন্টেন্স দ্বারা বিবৃতি বা বর্ণনা করা হয় বা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা
বিবৃতি, কোনো কিছু বিবৃতি করবে, কোনো কিছু বর্ণনা করবে, তাকে কি বলবে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? যে কোনো একটা সেন্টেন্সের গঠন তো থাকে। গঠন মানে কি? গঠন মানে হচ্ছে সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো। সেই গঠন দেখতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন সাবজেক্ট কোথায় থাকবে বাক্যের? যারা ক্লাস 6 এ পড়ো, 7 এ পড়ো বা প্রাইমারি লেভেলেও যদি কেউ পড়ে থাকো, তাহলে খেয়াল রাখবা সাবজেক্ট প্রত্যেকটা বাক্যের অ্যাসার্টিভ যদি হয় তাহলে প্রথমে সাবজেক্ট থাকবে। একদম প্রথম শব্দটাই অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হবে, পরবর্তী শব্দটা হবে ভার্ব, তারপরে শব্দটা হবে অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার? অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। এক প্রকার হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। কারণ অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স দ্বারা বোঝাবে যেটা হ্যাঁ বোধক বাক্য, আর নেগেটিভ সেন্টেন্স দ্বারা বোঝাবে যেটা না বোধক বাক্য। কারণ হ্যাঁ বোধক বাক্য কি, না বোধক বাক্য কি? হ্যাঁ বোধক বাক্য বলতে সাধারণত আমরা বুঝবো কি, যে সেন্টেন্স দ্বারা কি বোঝাবে? যে সেন্টেন্স দ্বারা আমরা হ্যাঁ বোধক বাক্য বুঝতে পারবো। পরবর্তীতে আমরা না বোধক বাক্য বলতে কোন সেন্টেন্সের নট যোগ থাকবে। তো তাহলে আমরা এবার সেন্টেন্সটা দেখি যে হ্যাঁ বোধক আর না বোধক বাক্যটা কি। তো এখন আমরা সেন্টেন্সের প্রকারভেদটা দেখি। প্রকারভেদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, যেটা অ্যাসার্টিভ থেকে হয়েছিল, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল দুই প্রকার। দুই প্রকারের ভিতরে একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা প্রথমে কি দেখব? ওখানে লিখেছিলাম কিন্তু খেয়াল আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হয়েছিল? হ্যাঁ বোধক হয়েছিল, আর নেগেটিভ সেন্টেন্সে কি হয়েছিল? না বোধক হয়েছিল। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সঙ্গে আমরা দেখতে পাই যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক বাক্য বোঝায়, যে সেন্টেন্স দ্বারা হ্যাঁ বোধক বাক্য বোঝায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। তাহলে হ্যাঁ বোধক বললে অ্যাফার্মেটিভ, না বোধক বললে নেগেটিভ। খুবই সিম্পল একটা কোশ্চেন, ঠিক আছে? আশা করি এই কোশ্চেনে কারো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা গঠনে কি দেখব? গঠনটা হচ্ছে একটা সেন্টেন্সের গঠন। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যে বেসিক গঠনটা দেখেছিলাম না, সেটাই অ্যাফার্মেটিভের গঠন। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রকারভেদ যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপরও অ্যাসার্টিভ আর অ্যাফার্মেটিভ অলমোস্ট এক ক্যাটাগরি, ঠিক আছে? অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ অলমোস্ট এক ক্যাটাগরি, শুধুমাত্র নেগেটিভটা আলাদা। তো গঠনে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট যেটা দেখেছিলাম সেটা। তো এখন আমরা লিখতে পারি একই উদাহরণ যেটা ওখানে দিয়েছিলাম, যে হি ইজ রাইটিং এ লেটার। হি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা, এবার নেগেটিভে কি দেখবো? নেগেটিভে দেখো শুধু পার্থক্য, যে সেন্টেন্স দ্বারা না বোধক বাক্য বোঝায় তাকে নেগেটিভ বাক্য বলে বা নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন শুধুমাত্র একটুখানি পরিবর্তন হবে ভার্ব। ভার্বের পরে আমরা না বোধকের জন্য একটা নট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? নট নিয়ে আসবো। তবে এই ভার্বটা কি ভার্ব? ভার্ব যারা একটু জানো গ্রামার সম্পর্কে, তোমরা জানতে পারবা গ্রামার কিন্তু ভার্ব আমরা মডাল ভার্বও পাই, অক্সিলারি ভার্বও পাই, আর একটা কি ভার্ব পাই? মেইন ভার্ব। মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব দুই ধরনের ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্বের ভিতরে আবার মডাল অক্সিলারি আছে আর সিম্পল অক্সিলারি আছে, যেটা আমরা ইন্ট্রোগেটিভে একটু দেখব। আর ভার্ব বেস চ্যাপ্টারে যখন আমরা পার্টস অফ স্পিচ করব তখন পুরোপুরি ডিটেইলসে দেখব। তো এই ভার্বের পরে অক্সিলারি ভার্ব থাকবে অবশ্যই। অক্সিলারি ভার্বের পরে শুধুমাত্র নট যোগ করলে আমাদের গ্রামাটিক্যাল কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন দেখো যে আগের উদাহরণটি আমরা লিখেছি হি ইজ রাইটিং এ লেটার, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? আমি বলছিলাম প্রথমে সাবজেক্ট থাকে, তাহলে হি এখানে সাবজেক্ট। সাবজেক্ট কি? এটা সাবজেক্ট, তাই তো? আর দ্বিতীয় যে শব্দটা আছে এটা ভার্ব। এটা কোন ভার্ব? এটা অক্সিলারি ভার্ব। তাহলে এখানেও সাবজেক্ট, ভার্ব প্লাস নট। তাহলে সাবজেক্টের পর ভার্ব। মনে রাখবা তোমাদের যারা 6 এবং 7 এ পড়ো, তোমাদের যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে তাহলে নেগেটিভ দুই ভাবে করা যায়। একটা আছে বিপরীত শব্দ যোগ করে, আর একটা নট যোগ করে। বিপরীত শব্দটা কি? যেটা অ্যাডজেক্টিভ থাকবে বা মেইন যে শব্দটা থাকবে সেই শব্দটার একটা বিপরীত শব্দ ব্যবহার করতে হয়। তাহলে এখানে হি ইজ নট রাইটিং এ লেটার। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ আর নেগেটিভ নিয়ে তো সমস্যা থাকার কথা না আজকের পর থেকে। তো যেখানে আমরা দেখব যে অক্সিলারি ভার্ব আছে এবং তোমার নেগেটিভ করতে বলছে, তাহলে মনে রাখবা শুধুমাত্র অক্সিলারি ভার্বের পরে একটা নট বসায় দিতে হবে। আর যদি মেইন ভার্ব না থাকে, মেইন ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে মেইন ভার্ব থাকবে। কিন্তু মেইন ভার্ব থাকলেও
আমাদের একটু টেন্স জানতে হবে সেক্ষেত্রে, যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট কোনটা পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ডু অথবা ডাজ আমাদের আনতে হবে, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ডিড আনতে হবে। এটা আমরা পরবর্তীতে যখন প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্স শিখবো তখন আমরা বিস্তারিত আলোচনা করব। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাই। এটা 2 নাম্বার, একটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, তার প্রকারভেদে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ পেয়েছি। তোমরা অনেকেই যে ভুলটা করো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সকে ওই 5 প্রকার সেন্টেন্সের ভিতরে ধরে ফেলো, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের 5 প্রকারের ভিতরে কিন্তু তোমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ ধরো। আসলে না, অ্যাসার্টিভ সেন্টেন্সের 2 প্রকার বলতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্স গার্ডিয়ান আর তার চাইল্ড হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। ঠিক আছে, তো এইটা আবার মেইনে চলে যাচ্ছে। মেইন যে সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটা কি বুঝাইছিলাম আমরা, ওখানে লেখা ছিল কিন্তু প্রশ্ন করা বোঝায়, তাই তো, প্রশ্নবোধক বাক্য। সংজ্ঞায় দেখো, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো রকম প্রশ্ন করা হবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবে। যেমন গঠনে দেখি, আমরা প্রথমে লিখেছি অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি, মডাল আর অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এটা একটু ব্যতিক্রম, কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব আর মডাল ভার্বটা জানতে হবে যে কোনটা অক্সিলারি কোনটা মডাল। এখানে দেখো আমি একটু লিস্ট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে তিনটা, ডু, ডাজ, ডিড, এটা কি নিজস্ব কোনো ভার্ব? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর ডিড যেটা ব্যবহার করা হয়, ডিড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের। এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে এরা সাহায্য করে ওখানে, কিন্তু এটা নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নয়। আচ্ছা, তারপরে ওয়াজ, ওয়্যার। আর মডাল অক্সিলারিটা একটু আলাদা। মডাল অক্সিলারির পরে সবসময় টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে থাকি, এটা আমরা জানি, কিন্তু মডাল অক্সিলারি কোনগুলো এটা তো আমাদের জানতে হবে। তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, নিড, মাস্ট, ডেয়ার, ought to, এই যে এই ought to আর ডেয়ার, এই দুইটা কিন্তু আমরা ভুল করি, মাঝে মধ্যেই ভুল করি, যে ought to আর ডেয়ার এটাও কি অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব? হ্যাঁ, অবশ্যই এটা মডাল অক্সিলারির একটা অংশ। ঠিক আছে, তো এই মডাল অক্সিলারির অংশ যেহেতু, তাই আমাদের এইটাও ভার্বের মধ্যে ধরতে হবে। এখন আমরা উদাহরণ দেখি। এখানে বলা ছিল অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্ন না দিলে তোমার ইন্টারোগেটিভ হবে না, কেটে দেবে। এখন আমরা একটা উদাহরণ দেখি। বলা হয়েছে ইজ হি রাইটিং এ লেটার। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন কেন দেব? যে এটা ইন্টারোগেটিভ, তাই ইজ হি রাইটিং এ লেটার। এখন আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি যে হি ইজ রাইটিং এ লেটার। এটা তো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ছিল নাকি, হি ইজ রাইটিং এ লেটার। তাহলে প্রথমে আমাদের অক্সিলারি ভার্বটা প্রথমে আসবে, তাহলে ইজ চলে আসবে, সাবজেক্টটা বসে যাবে, আর যা আছে সব ঠিক থাকবে। এই যে মডাল অক্সিলারি বা সিম্পল অক্সিলারি যেটা থাকুক সেটা প্রথমে নিয়ে এসে তারপর সাবজেক্ট তারপর মূল ভার্ব প্লাস অবজেক্ট সেন্টেন্স সাজানো থাকবে, শুধু অক্সিলারি ভার্বটা সামনে এনে আমাদের লাস্টেরটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলে আমাদের খেল খতম। কিন্তু সব ক্ষেত্রে কি অক্সিলারি ভার্ব থাকবে? না, সব ক্ষেত্রে অক্সিলারি ভার্ব থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে ডাব্লিউএইচ যুক্ত শব্দ থাকবে। সেই ডাব্লিউএইচ যুক্ত শব্দ কোনগুলো? হু, হুইজ, হোম, হট, হাউ, এই টাইপের শব্দ দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। ঠিক আছে, তবে এটা 6-7 ক্লাসে আসবে না, এটা হায়ার যারা এইচএসসি তে আসো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এসএসসি এবং এইচএসসি এর ক্ষেত্রে খেয়াল রাখবা যে ডাব্লিউএইচ যুক্ত শব্দ প্রথমে বসিয়ে অক্সিলারি ভার্ব তারপরে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, হোয়ার ইজ দ্য প্লেস, এই টাইপের শব্দগুলো কি ডাব্লিউএইচ থাকলে তারপর অক্সিলারি ভার্ব থাকলে আমরা শেষে জিজ্ঞাসা চিহ্ন বসাতে পারি। কিন্তু ডাব্লিউএইচ থাকার পরেও যদি মূল ভার্ব বা অক্সিলারি ভার্ব আমাদের তার পরবর্তীতে না বসে তাহলে সেটা ইন্টারোগেটিভ হবে না। খেয়াল রাখতে হবে ডাব্লিউএইচ এর পরবর্তীতে আমাদের অক্সিলারি ভার্ব হতে হবে, তাহলেই আমরা জিজ্ঞাসা চিহ্ন বসাতে পারব। তো ঠিক আছে, পরে আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। তো 3 নাম্বার গ্রামারটা আমরা দেখব, মানে 3 নাম্বার যে আমাদের ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা কি বলছিলাম? যে আদেশ, উপদেশ, নিষেধ,
ইত্যাদি অনুজ্ঞা, এক কথায় অনুজ্ঞা সূচক বাক্য বলবে। যেমন যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অর্থাৎ অনুজ্ঞা সূচক বাক্যকে বলে। ঠিক আছে, অনুজ্ঞা সূচক বাক্যকে বলে। এই সেন্টেন্সটি দুই ভাবে শুরু হয়। একটা কি দিয়ে শুরু হয়? একটা শুরু হয় মূল ভার্ব দিয়ে, আর একটা শুরু হয় লেট দিয়ে। কারণ মূল ভার্ব কি জিনিস? মূল ভার্ব হচ্ছে ভার্বের তিনটা ফরমেশন আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই তিন ফরমেশনের যে কোনো একটাতে যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দ্বিতীয়ত এটা হচ্ছে লেট দ্বারা শুরু হয়, লেট অথবা লেট আজ। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি। লেটস ডু দা ওয়ার্ক, প্লিজ কাম হিয়ার। এখানে প্লিজ দয়া করে অনুরোধ বুঝাচ্ছে, তাহলে এটা কাম হিয়ার। সিট ডাউন বসে যাও, এটা কি আদেশ করছে বা উপদেশ দিচ্ছে। যেমন আমাদের যদি কোনো সেনাবাহিনীর ট্রেনিং এ বা যাই হোক সেখানে কিন্তু অনেক সময় আদেশ করে, নেভার গো দেয়ার, সেখানে যেও না। ঠিক আছে, তো এই টাইপের শব্দগুলো আমরা বুঝবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু কিন্তু শব্দ থাকবে, যেমন আমরা এই পাশে দেখতে পাবো প্লিজ, রিকোয়েস্টেড, ফরগিভ, অ্যাডভাইস ইত্যাদি শব্দ দিয়ে বাক্য শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ, রিকোয়েস্টেড, ফরগিভ, অ্যাডভাইস দিয়ে বাক্য শুরু হয়। আচ্ছা, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তো ক্লিয়ার হতে পারলাম নাকি? দুই প্রকার, একটা হচ্ছে মূল ভার্ব আর একটা লেট বা লেটাস দিয়ে শুরু হয়। এর পরবর্তীতে আমরা অপটেটিভ সেন্টেন্স দেখব। অপটেটিভ সেন্টেন্সে বলা হয়েছে যে বাক্যের সাহায্যে মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা বোঝায়। যে সেন্টেন্স দ্বারা কি করবে? মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করা বোঝায়, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এই বাক্যের কোনো স্পেসিফিক যে গঠনটা আমরা লিখছিলাম তখন, এই বাক্যের স্পেসিফিক গঠন আসলে এভাবে দেওয়া সম্ভব না। আর যদি সম্ভব হয়েও থাকে তাহলে ওই গঠনটা কতটা কার্যকরী হয়ে থাকে। এই কারণে আমরা গঠন লিখিনি, আমরা কি লিখেছি? এই বাক্যে সাধারণত মে, উইশ, লং দ্বারা শুরু হয়। মে, উইশ, লং এই টাইপের যে ছোট ছোট শব্দখণ্ড আছে এইগুলা দিয়ে আমরা অপটেটিভ সেন্টেন্সটাকে শুরু করে থাকি। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এখানে যে মে, এই মেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের একটা অংশ, তাই এটা অপটেটিভ সেন্টেন্স। লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, তাহলে এটাও আমরা কি বুঝাচ্ছি? ইচ্ছা বুঝাচ্ছি, মনের একটা ইচ্ছা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, প্রার্থনা থাকবে, আশীর্বাদ থাকবে ইত্যাদি। এখন তো মনের ইচ্ছা তো অনেকগুলাই হয়, সব কি মনের ইচ্ছা আসলে লিখে প্রকাশ করা তো সম্ভব নয়। ছেলেদের অন্যরকম মনের ইচ্ছা, মেয়েদেরও অন্যরকম মনের ইচ্ছা থাকে এই বয়সে, কিন্তু এটা তো আর খাতা কলমে লেখা সম্ভব না, এটা নিজেদের মতো তৈরি করে নিবা। পরবর্তীতে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যে বাক্য দ্বারা আনন্দ, বিস্ময়, আবেগ, দুঃখ ইত্যাদি প্রকাশ করে বা প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন এর গঠনটা আমরা কি করব? আসলে এরও স্পেসিফিক গঠন নেই। আমাদের সেন্টেন্সের মূলত অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ এই তিনটা সেন্টেন্সে আমাদের পড়ালেখার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর অপটেটিভ, এক্সক্লামেটরি খুব রেয়ার, তবে চেঞ্জিং সেন্টেন্স এসএসসি তে আছে, কিন্তু পরবর্তীতে আর এই দুইটা আমরা খুব একটা কাজে লাগে না, কিন্তু আমাদের বেসিক থেকে শিখে রাখা উচিত। তো এখানে হুররে, ব্রাভো, এলাস, হাউ, হট ইত্যাদি এই টাইপের শব্দ দিয়ে সেন্টেন্সটা শুরু হবে এবং পরবর্তীতে সেন্টেন্সের শেষে গিয়ে এই যে চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার হয়ে থাকে। এখন পরবর্তীতে আমরা এর উদাহরণটা কি দিতে পারি? যে হাউ সুইট দ্য চাইল্ডহুড মেমোরি ইজ, হাউ সুইট দ্য চাইল্ডহুড মেমোরি ইজ, এখানে হাউ দিয়ে কিন্তু সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে এই যে হাউ দিয়ে শুরু হয়েছে, লাস্টে দেখেন বিস্ময়সূচক চিহ্ন, তাহলে এটা আমাদের চাইল্ডহুড মেমোরি তো অনেক কিছুই আছে। তো এই চাইল্ডহুড মেমোরি নিয়ে আমরা যখন একটা বিস্ময় প্রকাশ করছি যে আমাদের যে শৈশবের যে স্মৃতি এটা কত মধুর, আসলে সেটা ফিরে পাওয়ার বা সম্ভব নয়, জীবনে একবারই আসে। তো এইটা অনেক মধুর সময়। তো পরবর্তীতে যে উদাহরণটা আছে, উদাহরণটা অনেকেরই আরাধ্য একটা উদাহরণ, হট এ বিউটিফুল গার্ল, হট এ বিউটিফুল গার্ল, আসলে এখানে বয়েজ লেখা উচিত ছিল, তারপরেও গার্ল। তাহলে এই যে হট দিয়ে শুরু, এই হটটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। পরবর্তীতে আরেকটা উদাহরণ, হুররে উই ওন দা গেম, আসলে এইটা মেয়েদের দিয়েছে এই জন্য গেম দিয়ে ছেলেদের ক্ষেত্রে দিয়ে শেষ করলাম, যেহেতু ছেলেরা গেম লাভার আর মেয়েরা ছেলে লাভার। পরবর্তীতে হুররে উই ওন দা গেম, তাহলে এখানে হুররে দিয়ে শুরু। আমাদের মোটামুটি গ্রামার তো আসলে বোঝাই গেল যে কিভাবে কোনটা হবে। তারপরেও যদি কেউ কোনো গ্রামার বুঝতে না পারো তো
তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবা। আর পরবর্তীতে যদি এরকম মজার কোনো গ্রামার শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুককে ফলো করে দিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।